ফিজিওথেরাপি নিয়মিত ব্যায়াম এ রোগের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? আসলে ফিজিওথেরাপি ছাড়া এই রোগটা সম্পূর্ণ সুস্থ হওয়াই সম্ভব না। কারণ এখানে যে মেকানিক্যাল একটা প্রবলেম তৈরি হয় যে তার ডিস্ক স্পেস রিডিউস হয়, ওখানে পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পেয়ে নার্ভের উপর চেপে থাকে। এই জিনিসগুলা যেমন শুধু ওষুধই কিন্তু সরানো সম্ভব না। আবার এই ক্ষেত্রে সার্জারিরও কোনো ইন্ডিকেশন থাকে না। লাম্বার স্পন্ডাইলোসিসটা ওষুধ এবং ফিজিওথেরাপি। তো এক্ষেত্রে ফিজিওথেরাপির রোলটাই আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। কারণ এক্ষেত্রে তার ওই কম্প্রেশনটা রিলিজ করার ফিজিওথেরাপি ছাড়া আর বিকল্প নেই। ২ নম্বর হলো আমরা যে তাকে সরিয়ে দিলাম, তো সে কাজে কর্মে আবার তার মানে স্বাভাবিক জীবনে যাপনে জিনিসটা আবার ফেরত চলে আসলো, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী ভালো থাকা যায় না। এজন্য তার যে মাংসপেশি লিগামেন্ট গুলা এই হাড়গুলাকে সঠিক জায়গায় ধরে রাখে, সেটাকে শক্তিশালী করার জন্য কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা করাই এবং কিছু এক্সারসাইজ তাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই। সেটা যদি সে রেগুলার করে তাহলে দেখা যায় যে এই জিনিসটা নিয়ে আর সাফারিংস থাকে না। দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে। এক্ষেত্রে কোন পরিস্থিতিতে অপারেশন গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে অপারেশনের কতটুকু সাফল্য রয়েছে? আচ্ছা, সাধারণত লাম্বার স্পন্ডাইলোসিসের জন্য অপারেশনের প্রয়োজন পড়ে না। তবে একই ধরনের উপসর্গ থেকে অনেকের কোমর ব্যথা হয় বা পায়ের দিকে ব্যথা হয়, পায়ে ঝিনঝিন অবশ মনে হয়। যেমন কারো হয়তো ডিস্ক প্রোল্যাপস হয়েছে। ২ হাড়ের ভার্টিব্রার মাঝখানে আমরা যেটু কিছুক্ষণ আগে বলছিলাম, একটা ডিস্ক স্পেস থাকে, সেখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলে থাকি। সেই ডিস্কটা অনেক সময় পিছনের দিকে সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে। একই ধরনের উপসর্গ থাকে। এই কম্প্রেশনটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করি। আমরা বলি যে মাইল্ড, মডারেট, সিভিয়ার। যদি প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে থাকে তাহলে তার অপারেশনের প্রয়োজন নেই। সে ওষুধ, ফিজিওথেরাপি, জীবনযাত্রা প্রণালী পরিবর্তনের মাধ্যমে এই জিনিসটাকে সমাধান করা যায়। কিন্তু খুব সিভিয়ার যদি হয়ে যায়, কেমন কারো হয়তো প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই, পাটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে। আমরা যেটাকে বলি বাউল ব্লাডার ইনকন্টিনেন্স বা পায়ের যে নিউরোলজিক্যাল ডেফিসিট তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে অনেক সময় ইমিডিয়েটলি সার্জারির প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে এই সার্জারির পরিমাণটা আমরা বলি যে 10%, 90% রোগীর ক্ষেত্রেই সার্জারি ছাড়াই ভালো হতে পারে। তবে সার্জারির যে প্রগনোসিস আপনি বললেন, এটা ডিপেন্ড করে। আসলে সার্জারি একটা এমন একটা বিষয় যে এখানে শুধু সার্জন সুন্দরভাবে সার্জারি করলো সেটাই বিষয় না। সার্জারি পরবর্তী রোগীটাকে আবার রিহ্যাবিলিটেশন করা, তাকে পুনর্বাসন করা, তাকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া এবং রোগীর যে গাইডলাইনগুলো দেওয়া হয় সেগুলো সুন্দরভাবে ফলো আপ করা। এই কয়েকটা জিনিস যদি মেনে চলে তাহলে আমরা দেখি যে অনেক রোগী ভালো হতে পারে। এই রোগ প্রতিরোধে সাধারণ মানুষ কিভাবে কোমর ও মেরুদণ্ডের যত্ন নিতে পারে? সঠিক লাইফস্টাইল বিষয়ে আপনার পরামর্শ কি? ধন্যবাদ। আসলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা আমরা সবসময় বলি। আসলে এটাকেই আসলে ফোকাস করা দরকার। কারণ আমরা যেকোনো রোগে আক্রান্ত হওয়ার আগে যদি সেটাকে প্রিভেন্ট করা যায়, প্রিভেন্ট করার ক্ষেত্রে কয়েকটা জিনিসকে আমরা গুরুত্ব দিই। যেমন তার স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে আসা। যেমন আমরা দীর্ঘক্ষণ বসে কম্পিউটারে কাজ করছি, ল্যাপটপে, ডেস্কটপে বা মোবাইলে নেট ব্রাউজিং করছি। তো আমার প্রপার পজিশন যেন আমি মেইনটেইন করি। আমি যেন সামনের দিকে ঝুঁকে না বসি। আমি যদি ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে ৫ মিনিটের ব্রেক নিই, কম্পিউটারের মনিটর যেন আই লেভেলে থাকে, মোবাইলটা যেন খুব বেশি ঝুঁকে না করি, আমি একটু কম্পিউটারের মতো উঁচু করে নেই। ঠিক এরকমভাবে জীবনযাত্রা পরিবর্তন নিয়ে আসা। এছাড়া আমরা যে খাদ্য খাবারের কথা বলি যে আমরা পুষ্টিকর খাবার খাবো, ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আমাদের খাদ্য তালিকায় রাখবো। প্রতিদিন ০.৫ ঘন্টা ৪০ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা, যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওজনটাকে নিয়ন্ত্রণে রাখে। তো কোলেস্টেরল, অন্যান্য ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ যেমন নিয়ন্ত্রণে রাখে, তেমন হাড়ের যে স্বাস্থ্য সেটাকেও ভালো রাখে। এছাড়া আমরা বলি রোদে সূর্যের আলোর উপস্থিতিতে ০.৫ ঘন্টা ৪০ মিনিট একটু যদি আমরা সপ্তাহে ৩ দিন থাকি, সেটা আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ায় এবং বোনসের হেলথ ভালো রাখে। তো ওভারঅল এই জিনিসগুলো যদি মেনে চলা যায় তাহলে এই সমস্যা থেকে আমরা প্রতিরোধ করতে পারবো নিজেদের। স্যার, লাম্বার স্পন্ডালাইসিস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকরা আপনার এই পরামর্শ থেকে অনেক উপকৃত হবে। আপনাকে